নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 50 বছরের পুরনো মসজিদ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। সকল বাধা পার করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ। এটি যেমন ছিল তেমনই থাকবে, ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। অমিত শাহকে সাধারণ মানুষ ক্ষমতা দিয়েছে, মমতা বলারকে তুমুল আক্রমণ দিলীপের। 6 মাসের জন্য চাকরি পাওয়াটা কোনো কথা নয়, সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য চাকরিহারাদের। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 50 বছরের পুরনো মসজিদ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে প্রায় 50 বছর পুরনো একটি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় পৌর কর্পোরেশন। বরখাল গ্রামের আকশা মসজিদ নামের এই স্থাপনাটিকে প্রশাসন বেআইনি দাবি করে নিয়ম মেনেই ভাঙা হয়েছে বলে জানিয়েছে। তবে অর্ধশত বছরের পুরনো মসজিদটি ভেঙে দেওয়ায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত 15 এপ্রিল সোমবার ফরিদাবাদ পৌর কর্পোরেশন বুলডোজার চালিয়ে আকসা মসজিদটি ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মসজিদটি ভাঙার আগে প্রশাসন মসজিদের পাশের দোকানগুলো সরিয়ে দেয়। তাদের দাবি, সুপ্রিম কোর্টে মসজিদ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সময় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং 3 জন সহকারী পুলিশ কমিশনারও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মুশতাক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা অত্যন্ত কষ্টদায়ক। সুপ্রিম কোর্টের কোনো চূড়ান্ত রায় এখনো আসেনি, তাহলে মসজিদটি ভাঙা হলো কেন? তিনি আরো অভিযোগ করেন, প্রশাসন কোনো রকম সময় না দিয়েই পরিকল্পিতভাবে মসজিদটি ভেঙে দিয়েছে। মুশতাকের দাবি, প্রায় 50 বছর আগে গ্রামের প্রাক্তন এক সরপঞ্চের দেওয়া প্রায় 600 থেকে 700 বর্গগজ জমির উপর মসজিদটি নির্মিত হয়েছিল এবং বহু বছর ধরে এটি এলাকার মুসলিমদের শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তিনি বলেন, এই জমি সংক্রান্ত বিরোধ প্রায় 25 বছরের পুরনো। এতদিন পর হঠাৎ করে এখন এটাকে অবৈধ বলা হচ্ছে। সকল বাধা পার করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ। বিবাহ করতে চলেছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, শুক্রবার বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তবে 7 পাকে বাধা নাকি শুধুই রেজিস্ট্রি স্পষ্ট নয়। গোধূলি লগ্নেই হবে বিয়ে। রেজিস্ট্রিতে হাজির থাকবেন 2 পরিবারের পরিজনরা। ইতিমধ্যে দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে। পাত্রী রিঙ্কু মজুমদার, বাড়ি নিউ টাউনে। দিলীপের সঙ্গে তার বিজেপি করার সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে। কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু। দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি, মায়ের পিড়াপিড়িতেই বিয়ে করছেন দিলীপ। রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি। তার একটি 25 বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে। কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে। দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি, মা দিলীপকে বলেছেন যে আমি না থাকলে তোকে কে দেখবে। মায়ের এই কথাই 60 বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। একাধিক নামের সঙ্গে বারবার শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নাম, কিন্তু এখনো পাকাপাকিভাবে কোনো নামই সংগঠনের তরফে জানানো হয়নি। এরই মধ্যে দিলীপের বিয়ের খবর তোলপাড় গেরুয়া শিবিরও। প্রসঙ্গত, রামনবমীর দিনও গেরুয়া পাগড়ি মাথায়, বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে। একেবারে সমেজাজে দাপিয়ে বেড়ান রাস্তায়। কিন্তু তার 10 দিনের মাথায় যে তিনি বিয়ে করতে চলেছেন তা টের পাননি দলের অনেকেই। খুশির জোয়ার কর্মীদের মধ্যে। বিয়েতে খুব বেশি আড়ম্বর পছন্দ করেন না দিলীপ। সূত্রের খবর, শুক্রবার তার বাড়িতেই একেবারে ঘরোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সেখানে রিঙ্কুকে পাকাপাকিভাবে ঘরে তুলতে চলেছেন তিনি। আমন্ত্রিতের সংখ্যা খুব বেশি নয়, খুব কাছের কিছু মানুষেরাই থাকবেন বলে জানা যাচ্ছে। তার মধ্যে আবার বেশিরভাগই হবু স্ত্রীর নিকট আত্মীয়। নিউ টাউনের বাড়িতে মা পুষ্পলতা দেবীকে এনে রেখেছেন দিলীপ। সেখানেই নাকি মায়ের সঙ্গে রিঙ্কুর কথা হয়। রিঙ্কু সেখানেই পুষ্পলতার সঙ্গে কথা বলেন। অনেকে বলছেন, দিলীপকে মায়ের বোঝানোর পিছনে নাকি রিঙ্কুর ভূমিকা আছে। এটি যেমন ছিল তেমনই থাকবে, ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। ওয়াকফ আইন সম্পর্কিত দায়ের করা আবেদনগুলির শুনানি আজ দ্বিতীয় দিন।
অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার জন্য 7 দিন সময় দিয়েছে, কিন্তু একই সাথে আদালত বলেছে যে ওয়াকফ সম্পত্তিতে কোনো পরিবর্তন হবে না। তার মানে ওয়াকফের অবস্থা একই থাকবে। মামলার পরবর্তী শুনানি 5ই মে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন যে সরকারকে 7 দিনের মধ্যে তার জবাব দাখিল করতে হবে এবং পরবর্তী 5 দিনের মধ্যে এর জবাব দাখিল করতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন যে পরবর্তী শুনানি থেকে মাত্র 5 জন রিট আবেদনকারী আদালতে উপস্থিত থাকবেন। আমরা এখানে মাত্র 5টি চাই, অন্যগুলো হয় আবেদন হিসেবে বিবেচিত হবে অথবা নিষ্পত্তি করা হবে। আমরা নাম উল্লেখ করব না। এর আগে এসজি তুষার মেহতা জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় চেয়েছিলেন। মেহতা বলেন বিবাদী সরকার 7 দিনের মধ্যে একটি সংক্ষিপ্ত উত্তর দাখিল করতে চায় এবং আশ্বস্ত করে যে পরবর্তী তারিখ পর্যন্ত বোর্ড এবং কাউন্সিলে কোনো নিয়োগ হবে না। তিনি আরও আশ্বস্ত করেছেন যে ব্যবহারকারীর দ্বারা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি বা গ্যাজেটের দ্বারা ঘোষিত ওয়াকফ সহ ওয়াকফের অবস্থার কোনো পরিবর্তন হবে না। সরকার আশ্বস্ত করেছে যে আইনের বিধানগুলি এখন কার্যকর হবে না। আপনাকে বলি যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ 73টি আবেদনের শুনানি করেছে। আদালতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা, মুসলিম সংস্থা এবং পৃথক আবেদনকারীদের পক্ষে কপিল সিব্বল, রাজীব ধাওয়ান, অভিষেক সিংভি, সিইইউ সিং যুক্তি দেন। গতকাল অর্থাৎ বুধবারও এই বিষয়ে শুনানি হয়েছিল। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্তির বিষয়ে বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছিল এবং কেন্দ্রকে জিজ্ঞাসা করেছিল যে তারা হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের অন্তর্ভুক্ত করতে প্রস্তুত কিনা। আজকের শুনানিতে এসজি তুষার মেহতা বলেন কিন্তু এটি একটি কড়া পদক্ষেপ। কিছু নথিপত্র সহ প্রাথমিক উত্তর দাখিল করার জন্য আমাকে 1 সপ্তাহ সময় দিন। এটি এমন কোনো বিষয় নয় যা এইভাবে বিবেচনা করা যেতে পারে। প্রধান বিচারপতি বলেন আমরা বলেছিলাম যে আইনে কিছু ইতিবাচক বিষয় রয়েছে। আমরা বলেছি যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না, তবে আমরা এটাও চাই না যে বিদ্যমান পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হোক যাতে এর প্রভাব পড়ে। ইসলামের 5 বছর পরের মতো আমরা এটি নিষিদ্ধ করছি না, কিন্তু কিছু স্রোত আছে। প্রধান বিচারপতি বলেন 2টি বিকল্প আছে। তুমি গতকাল বলেছিলে যে নিবন্ধন হবে। এসজি বললেন প্রথমে তাকে কাগজপত্র দেখাতে দিন, 1 সপ্তাহের মধ্যে কিছুই হবে না। সুপ্রিম কোর্ট বলেছে আমরা সিদ্ধান্ত দিচ্ছি না, এটি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ হবে। প্রধান বিচারপতি বলেন আমাদের সামনের পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই না পরিস্থিতি পুরোপুরি বদলে যাক। আমরা আইনটি বন্ধ করছি না। এসজি তুষার মেহতা বলেন আমি শ্রদ্ধা ও উদ্বেগের সাথে কিছু বলতে চাই। এই আদালত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্থগিতাদেশের কথা বিবেচনা করছে, যা বিরল। এসজি বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে কিছু ধারা স্থগিত রাখা উচিত। এটা অনেক বেশি হবে। সরকার এবং সংসদ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। ব্যক্তিগত সম্পত্তি এবং গ্রামগুলি ওয়াকফ সম্পত্তিতে পরিণত হয়েছে, সেই কারণেই এই আইন আনা হয়েছে। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে বিষয় এআইএমআইএম প্রধান ওওয়াইসি বলেছেন ওয়াকফ বোর্ড গঠনের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। আমি জেপিসির সদস্য ছিলাম, আমি বিলটির বিরোধিতা করেছিলাম। আমরা এই আইনের বিরুদ্ধে। এটা আমাদের অধিকারের উপর আক্রমণ, এটা সংবিধানের পরিপন্থী। আমরা ভবিষ্যতেও এর বিরোধিতা অব্যাহত রাখব। অমিত শাহকে সাধারণ মানুষ ক্ষমতা দিয়েছে, মমতা বলারকে। তুমুল আক্রমণ দিলীপের। মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে যে হিংসার ছবি ধরা পড়েছে তার পিছনে আছে বিএসএফ এর হাত। বাইরে থেকে লোক ঢুকিয়ে এই কাজ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবকিছুর পিছনে রয়েছে। এটা প্রি প্ল্যান্ড কমিউনাল রাইট, তাই প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করতে বলা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। গতকাল ইমাম মুয়াজ্জমদের সভা থেকে এই ভাষাতেই তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুমুল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে। এদিকে অমিত শাহ কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না হামাগুড়ি বাবু নাম দিয়ে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অমিত শাহকে আক্রমণের প্রসঙ্গ তুলে দিলীপ বলেন পার্টিতে মমতাকে কেউ মানে না, পার্টিতে চুলোচুলি হচ্ছে। তিনি কাকে আঙুল তুলছেন? কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি? অমিত শাহকে সাধারণ মানুষ ক্ষমতা দিয়েছে, মমতা বলারকে। খুব বেশি হলে 2টো সাংসদ কম বেশি করতে পারেন। যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে অসম পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে তাকে নিয়ে এসব বলছেন। নিজের দিকে তাকান। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন সেটা দেখার জন্য সারা দেশের মানুষ আছেন। আপনাকে বাংলার মানুষ দেখছে।
অন্যদিকে যোগী আদিত্যনাথকে চরম ভোগী বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শাসনকালে কতগুলি এনকাউন্টার হয়েছে তার হিসাব দেননি বলে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। কুম্ভ মেলায় কত মানুষ মারা গিয়েছে তার হিসাবও দেয়নি বলে তোপ দাগেন তিনি। এবার এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, এই যে মিথ্যা কথা, এটাই একদিন ওনার সর্বনাশের কারণ হবে। উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, উনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন। মানুষ এগুলি ভুলে যাবেন। যোগী সন্ন্যাসী এবং সর্বত্যাগী, তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না। উনি যত পাপ করেছেন আর যোগী জীবনে যা করেছেন এই কথা বলার এক কণা যোগ্যতা ওনার নেই। দ্বিগুণের বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশে, সেখানে উনি যা করে দিয়েছেন সেই যোগ্যতা আপনার নেই। ভগবান আপনাকে সুমতি দিক, আপনার কথাবার্তা ঠিক হোক। এছাড়া ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। অভিষেক ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা করেছেন। এটি নিয়ে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন। সম্প্রতি এবং সুরক্ষা দেওয়ার কাজ দেখে প্রশংসা করেন অভিষেক, যা নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ। উনি প্রশংসা করেন কারণ পুলিশ কিছু করে না। আমাদের নবান্ন অভিযানে পুলিশ গুলি চালিয়েছে বলে প্রশংসা করেছেন, ওখানে পুলিশ কিছু করেনি বলে প্রশংসা করেছেন। ডায়মন্ড হারবারের পুলিশ সন্ত্রাসবাদীদের থেকেও খারাপ। বিজেপি করলে তার বাড়ি ঘর দোকান ভাঙে, আমাদের লোকেরা এখনো বাড়ি ঢুকতে পারেনি, কারো ঢোকার ক্ষমতা নেই। উনি যদি মনে করেন এটাই সারা বাংলার মডেল, সেটা আমরা মেনে নেব না। 6 মাসের জন্য চাকরি পাওয়াটা কোনো কথা নয়। সুপ্রিম কোর্টের রায়ের পর মন্তব্য চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের রায় কিছুটা স্বস্তিতে চাকরিহারারা। আপাতত 8 মাস চাকরি থাকছে যোগ্য শিক্ষকদের, কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরই তারা হতাশ। যোগ্য চিহ্নিত এবং চাকরি প্রার্থীরা জানিয়েছেন তারা পার্ট টাইম করতে রাজি নয়, তারা 60 বছর পর্যন্ত চাকরি করতে চান। সুপ্রিম কোর্টের রায় অযোগ্য চিহ্নিত শিক্ষকদের চাকরি শেষ হয়ে গেল, কিন্তু বাকিরা ডিসেম্বর মাস পর্যন্ত নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ পর্যন্ত চাকরি থাকছে। তাদের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে হতাশা কাটেনি চাকরিহারা শিক্ষকদের। আন্দোলনরত শিক্ষক সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চর আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে একটি কৌশলগত সাফল্য তো বটেই, আমরা কাজ চালিয়ে যেতে পারবো, বেতনটা পাবো। এটা প্রাথমিকভাবে কিছুদিনের জন্য স্বস্তি, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেতন পাবো বা চাকরি থাকবে, এটা আমরা মেনে নেব না। আমরা চাই অবসর গ্রহণ পর্যন্ত চাকরি করে যেতে। আমরা এটি পুনর্বিবেচনার জন্য আবারও সুপ্রিম কোর্টে যাব। আগামী দিনে আন্দোলন জারি থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আন্দোলনরত শিক্ষক সংগঠনের কোর কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল মঞ্জুম জানিয়েছেন, আমাদের আন্দোলন বন্ধ হবে না। আমরা 6 মাসের জন্য চাকরি পেয়েছি, কিন্তু 6 মাসের জন্য পাওয়াটা কোনো কথা নয়। এসএসসিকে বলা হয়েছে 31শে মের মধ্যে হলফনামা দিতে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আমরা কোনো মতেই নতুন পরীক্ষা দেব না। রাজ্য সরকার কি তথ্য প্রমাণ দেবে সেটি রাজ্য সরকারকেই ভাবতে হবে। তিনি অবশ্য জানিয়েছে, আন্দোলন চালিয়ে যাওয়ার সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে আন্দোলনকারী শিক্ষকদের একাংশের মতে বেতন বন্ধ হলে আন্দোলন করতে কিছুটা সমস্যা হবে।